আমেরিকার তেল আর 17 দিন থাকবে তার রিজার্ভটা। ডোনাল্ড ট্রাম্পের পপুলারিটিটা সাংঘাতিক ধস নেমেছে। মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিংটা একটা ভেগ জিনিস, কিন্তু ডোনাল্ড ট্রাম্প চায় যে কোনোভাবেই যেন আমেরিকাবাসী না বোঝে যে আমরা ইরানকে টাকা দিচ্ছি। ইরান অনেকবারই বলেছে যে আমাদের ধর্মীয় নীতি হচ্ছে যে আমরা কোনো পারমাণবিক অস্ত্র রাখবো না। স্ট্র্যাটেজিক যে ডিফিট বলতে যেটা বোঝায়, আমেরিকার ক্ষেত্রে প্রযোজ্য, ইসরায়েলের ক্ষেত্রে প্রযোজ্য, এইরকম ডিফিট তারা কখনোই সম্মুখীন হয়নি আগে। যেখানে আপনি কল্পনা করতে পারেন যে 96% অফ ইসরায়েলের পপুলেশন বলে যে প্যালেস্টাইনের দেখলে গুলি করাটা হচ্ছে আমাদের নৈতিক দায়িত্ব, ধর্মীয় দায়িত্ব। চর্চা ডিকোডে স্বাগত। আমাদের সঙ্গে আজ অতিথি হিসাবে আছেন অধ্যাপক বদরুল আলম খান। কথা বলবো আমরা ইরান আমেরিকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হতে চলেছে সেই বিষয়টি নিয়ে। অধ্যাপক খান, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আপনাকে ধন্যবাদ। আমরা যে বিষয়টি বলছিলাম, শেষ পর্যন্ত কি তাহলে আমেরিকা এবং ইরানের মধ্যে একটা সমঝোতা হতে চলেছে? আপনি কিভাবে দেখছেন? ইরান এবং আমেরিকার সাথে একটা সমঝোতা হওয়ার সম্ভাবনা অনেক বেশি বলে মনে করি আজকে। এটা MOU বলা হচ্ছে, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। তার মানে একটা বোঝাপড়া যে এর ভিত্তিতে, এবং সেই ভিত্তিটা হচ্ছে 14 পয়েন্ট যেটা ইরান দিয়েছিল এপ্রিলের 8-9 তারিখের দিকে, এবং তার উপরে ভিত্তি করে একটা সমঝোতা আর পরিবেশ সৃষ্টি হয়েছে, এবং তারা ইলেকট্রনিক্যালি এই মেমোরেন্ডামটা তারা সাইন করেছে উভয় দেশ। এখন বাকি আছে আর 4 দিন পরে তারা জেনেভাতে তারা সশরীরে উপস্থিত হয়ে এটা সাইন করবে, এবং তখন থেকেই শুরু হবে এই মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিংয়ের বাস্তবায়ন প্রক্রিয়া। তো এই যে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে বা হতে চলেছে, সই তো হবেই এরকম ধরে নেওয়া যায়। তো এর মধ্যে কি এমন জিনিস থাকছে যেটা নিয়ে এত দীর্ঘ আলোচনা বা দীর্ঘ কালক্ষেপণ? এটা কি কারণে? আচ্ছা, প্রথমে এটা এই প্রশ্নে যাওয়ার আগে জাস্ট একটুখানি বলা যে ডোনাল্ড ট্রাম্প কেন বা আমেরিকা কেন বাধ্য হলো এরকম একটা ডকুমেন্টে সাইন করার জন্যে। কারণ আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু সবসময় বলে এসছে যে কোনো সমঝোতা নেই, ইরানকে সারেন্ডার করতে হবে, আত্মসমর্পণ করতে হবে, অথবা আমরা ইরানকে গুড়িয়ে দিব। এই সমস্ত কথাগুলো বারবার আমরা শুনে এসেছি। তারপরেও কেন এরকম দ্রুত গতিতে, এবং সেটা বিশেষ করে আমেরিকার অনুরোধেই কিন্তু ওই 14 দফার যে প্রস্তাব ইরান দিয়েছিল তার উপরে ভিত্তি করেই কিন্তু এই মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিংটা তৈরি হচ্ছে, এবং সেখানে বিশেষ ভূমিকা রেখেছে পাকিস্তান এবং কাতার, শেষের দিকে কাতার, এবং তার আগে ওমান। এখন কেন আমেরিকা এই পথে গেল, যেখানে অত্যন্ত এর বিরুদ্ধে সাংঘাতিক রকমের প্রতিরোধ আছে, ইসরায়েলের প্রতিরোধ আছে, এবং আমেরিকার ভেতরে প্রতিরোধ আছে? কয়েকটা কারণে আমি মনে করি। একটা হচ্ছে যে তেলের যে রিজার্ভ আমেরিকাতে আছে সেটা আজ থেকে 17 দিনের ভেতরে নিঃশেষ হয়ে যাওয়ার কথা। কারণ ডোনাল্ড ট্রাম্প কিন্তু তেলের মূল্যটাকে ম্যানিপুলেট করার জন্যে সে রিজার্ভ থেকে সে অনেক তেল খরচ করে ফেলেছে, এবং সেই কারণে যে পরিমাণ তেল প্রতিদিন আমেরিকাবাসী ব্যবহার করে, সেই ব্যবহার সেই মাত্রায় যদি চলে তাহলে আমেরিকার তেল আর 17 দিন থাকবে তার রিজার্ভটা। সুতরাং এটা একটা সাংঘাতিক একটা কনসার্ন, এবং এই যে 17 দিন এর যে কোনো সময়ের মধ্যেই কিন্তু এটা উন্মোচন হয়ে যেতে পারে যে তার দুর্বলতাটা কতটুকু। এবং এটা CNN থেকে শুরু করে আরও অনেক মিডিয়াগুলো কিন্তু বলছে যে এই রকমের একটা পরিস্থিতি, তেল সংকটের একটা পরিস্থিতিতে আমেরিকা আছে। এটা হচ্ছে এক। দ্বিতীয় হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের পপুলারিটিটা সাংঘাতিক ধস নেমেছে এই পপুলারিটিতে, এবং ধস এমনভাবে নেমেছে যে এটার যে ঊর্ধ্বগতি হবে সেটার কোনো সম্ভাবনা নেই, এবং এটাতে সে যথেষ্ট উদ্বিগ্ন, বিশেষ করে রিপাবলিকান পার্টির যারা নীতি নির্ধারক করে বা নীতি নির্ধারণ করে তাদের জন্য এটা একটা উদ্বেগের ব্যাপার। তৃতীয় হচ্ছে
যে আমেরিকা উপলব্ধি করেছে যে তার পরিস্থিতিটা এমনই যে তাকে ইরানের যে সমস্ত হুমকি বা ইরানের যে নীতি সেটা তাকে মানতে হচ্ছে, এই কারণে যে 2 দিন আগে এই মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিংটা সই করার 2 কি 3 দিন আগে ইসরায়েল কিন্তু লেবাননে আক্রমণ করলো। এখন যখন আক্রমণ করলো, এটা কিন্তু যুদ্ধ বিরতি ভঙ্গ করেই করছে সে একাধিকবার, কিন্তু এই শেষবারে যখন ভঙ্গ করলো তখন কিন্তু ইরান একটা পাল্টা আক্রমণের জন্যে ব্যাপক প্রস্তুতি নেয় এবং তারা বলেছে যে যে আক্রমণটা ইরানের বিরুদ্ধে হবে তার 1.5 টাইমস মানে শক্তি নিয়ে আমরা প্রতি আক্রমণ করব। তো এটা আমেরিকা কিন্তু টের পেয়েছে যে এইরকম একটা আক্রমণ প্রস্তুতি নিচ্ছে। সুতরাং এই যুদ্ধের ওই যে আবার একটা তীব্রতা এটা বৃদ্ধি পাবে, যুদ্ধের উন্মাদনাটা আবার সৃষ্টি হবে, এটা অ্যাভয়েড করার জন্যেই তারা এই মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিংয়ে গেল। এখন মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিংটা একটা ভেগ জিনিস, কিন্তু আমরা পরে লক্ষ্য করে দেখব যে প্রতিটা যে সমস্ত দাবি, যে সমস্ত শর্তগুলো সেখানে আছে ইরানের জন্যে অথবা আমেরিকার জন্যে, এই প্রতিটা শর্তের ভেতরে এত বেশি ফাঁকফোকর আছে যে যে কোনো মুহূর্তেই কিন্তু এটা মানে নাল অ্যান্ড ভয়েড যেটাকে আমরা বলি, এটা বাতিল বা একটা প্রশ্নবোধক একটা ইয়ে দিয়ে তাকে মানে এটাকে তো বলা হচ্ছে 60 দিনের জন্য, 60 দিনের জন্যে। কিন্তু 60 দিনের আগেও এই আজকে থেকে এই শুক্রবার পর্যন্ত এই যে সময় 4 দিন, এর ভেতরেও যে অনেক উল্টোপাল্টা হতে পারে সেটা সম্ভাবনা আছে। এখন সেই কারণে আমার কেন জানি মনে হয় যে এই যে মানে যে সমস্ত শর্তের উপরে ভিত্তি করে মেমোরেন্ডামটা তৈরি হলো, এই শর্তটা চ্যালেঞ্জড হবে দুটো পক্ষ থেকে। একটা হচ্ছে ইসরায়েল, এবং ইসরায়েল তো ঘোষণাই করেছে বিশেষ করে লেবাননকে কেন্দ্র করে, আর অন্যদিকে এই টাকা পয়সার যে লেনদেনের ব্যাপারটা আছে সেটা আমরা একটু পরেই আসবো, এবং নিউক্লিয়ার ইস্যুগুলো নিয়ে। এটার সাথে আমেরিকার যে কনজারভেটিভ যে সাইডটা আছে, ডেমোক্র্যাট পার্টি এবং রিপাবলিকান পার্টি, এরা উঠে পড়ে লাগবে। এই জেনারেল কিন থেকে শুরু করে আরও অন্য উইটকফ থেকে শুরু করে এই যে একটা গ্রুপ আছে যারা ইসরায়েলি লবি বলবো না, কিন্তু এক্সট্রিম রাইট লবি এবং অ্যান্টি ইরান লবি, তারা কিন্তু এটা ছেড়ে দেবে না। এখন যে সমস্ত পয়েন্টের কথা আপনি বললেন, সেই পয়েন্টের ভিতরে কি আছে? লেবানন কেন্দ্রিক একটা পয়েন্ট আছে বা একটা সেখানে একটা আলোচনা ব্যাপার আছে। লেবানন থেকে বিশেষ করে দক্ষিণ লেবানন থেকে দক্ষিণ লেবাননে যে সমস্ত জায়গাগুলো দখল করে নিয়েছে ইসরায়েল, সেখান থেকে ইসরায়েলকে উইথড্র করতে হবে এবং ভবিষ্যতে কোনো আক্রমণ চলবে না। এটা একটা মারাত্মক একটা ব্যাপার, এবং এটা কতটুকু ইসরায়েল মেনে নেবে, এবং ইসরায়েলের ডিফেন্স মিনিস্টার যিনি, তিনি কিন্তু ইতিমধ্যে ঘোষণা করেছে যে এই সমস্ত শর্ত মানার কোনো দায়বদ্ধতা, বাধ্যবাধকতা তাদের নেই। এই চুক্তিটা হচ্ছে আমেরিকা এবং ইরানের মধ্যে, এটার সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। দ্বিতীয় হচ্ছে যে ইসরায়েল হচ্ছে সার্বভৌম একটা দেশ, এবং এই সার্বভৌম দেশের উপরে কেউ যদি নতুন করে বা কোনো শর্ত আরোপ করে তাকে তার সার্বভৌমত্বটাকে খর্ব করতে চায় বা তার প্রতিরক্ষা বা সিকিউরিটি নিরাপত্তাকে যদি করতে চায়, খর্ব করতে চায়, তাহলে সেটা ইসরায়েল মানবে না। এই নিয়ে একটা সেখানে লেবানন নিয়ে একটা সমস্যা আছে। দ্বিতীয় সমস্যা হচ্ছে হরমুজ প্রণালী নিয়ে। হরমুজ প্রণালী নিয়ে যে সমস্যাটা, সেখানে বলা হচ্ছে যে হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে, এবং খুলে দেওয়া হবে কবে? এটা শুক্রবারে যখন সাইন হবে, সেই দিন থেকে হরমুজ প্রণালী উন্মুক্ত করা হবে। এবং আমেরিকাও ওর মানে প্রত্যুত্তরে সেও যে অবরোধ সৃষ্টি করে রেখেছে পারস্য উপসাগরে, সেখান থেকেও সে তার মানে জাহাজ, যে খবর আসছে তাতে বলা হচ্ছে এখনই কিন্তু জাহাজ চলাচল করছে, বিশেষত ইরানের জাহাজ বেরিয়ে গেছে কয়েকটা। হ্যাঁ, সেটার খবর আমি দেখলাম যে বেরিয়ে গেছে। অর্থাৎ ইরান কিন্তু তার কমিটমেন্ট করছে। হয়তো আমেরিকাও কিন্তু ওই অবরোধটা হয়তো তুলে নিচ্ছে ধীরে ধীরে, কিন্তু একটা অবরোধ তুলে নিতেও তো একটা সময় লাগে। সেই সময়টা হয়তো 1-2 দিনের মধ্যে এটা আরও একটু নিশ্চিত হওয়া যাবে যে এটা কিভাবে হচ্ছে। অর্থাৎ এখন হরমুজ প্রণালী
ধরুন এই 60 দিনের ভেতরে এখানে কিন্তু অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে। যেমন ইরান বলতে পারে যে হ্যাঁ আমরা টোল দিচ্ছি না, আমরা অন্য কিছু নিচ্ছি, এবং সেটা ওমানের সাথে আলাপ করে আমরা করব। ফিজের কথা একটা ফিজের কথা একটা উঠছে, এটা টোল না কিন্তু ফিজের কথা উঠছে। এখন সেখানে যদি আমেরিকা বলে তাহলে এটা একটা চুক্তি ভঙ্গ করা, সেটা বলতে পারে তারা। আর একটা হচ্ছে যে আমেরিকা কিন্তু একটা শর্ত নিজেই মেনে নিয়েছে, সেটা হচ্ছে যে আমেরিকা এই 60 দিনের ভেতরে কোনো নিষেধাজ্ঞা আরোপ করবে না। এখন এই নিষেধাজ্ঞা বলতে কি বোঝায় এবং সেই নিষেধাজ্ঞাটা কি ইরান যদি ভঙ্গ করে তাহলে কি নিষেধাজ্ঞাটা বাতিল হয়ে যাবে এবং নিষেধাজ্ঞা আরোপ করবে? এই ধরনের একটা মানে ঘোলাটে একটা পরিস্থিতি কিন্তু সেখানে আছে। তৃতীয় হচ্ছে টাকা পয়সা নিয়ে, যেটা যে ইরানের যে ফ্রোজেন অ্যাসেট এবং তার পরিমাণ হচ্ছে প্রায় $150 বিলিয়ন, এবং সেটা নানা দেশে নানা ব্যাংকে ছড়িয়ে ছিটিয়ে আছে। এখন সেখানে যেটা হচ্ছে যে আমেরিকা কিন্তু কখনো স্বীকার করবে না যে আমেরিকা ইরানকে টাকা দিচ্ছে, তার ফ্রোজেন অ্যাসেটটাকে ফ্রিজ করছে। কেন করবে না? কারণ ডোনাল্ড ট্রাম্প চায় যে কোনোভাবেই যেন আমেরিকাবাসী না বোঝে যে আমরা ইরানকে টাকা দিচ্ছি, এই পরিবেশটা চায় না সে। এবং সেই কারণেই কিন্তু সে ওবামার ওই যে জেসিপিও যেটা 2015 সালে হলো সেটার বিরোধিতা করেছিল, কিন্তু ডোনাল্ড ট্রাম্প ওই একটি অন্যতম কারণে যে হ্যাঁ বারাক ওবামা প্রেসিডেন্ট হিসেবে যখন এটা সাইন করলো তখন সেখানে টাকা পয়সার লেনদেনের ব্যাপার ছিল, আসলে কিন্তু ছিল না। এখন 2022 সালে এই একটা পরিমাণ $12 বিলিয়ন যে ইরানের যে টাকা, এটা কিন্তু আমেরিকার ফেরত দেওয়ার কথা ছিল, কিন্তু ফেরত তারা দেয়নি, এবং এটা শর্ত অনুযায়ী ফেরত দেওয়ার কথা ছিল, কিন্তু তারা দেয়নি একটা অজুহাত দেখিয়ে। এবং সেটা হচ্ছে তখনও যে আমিনি নিয়ে যে বিক্ষোভটা হচ্ছিল, সেই বিক্ষোভের প্রেক্ষাপটে আমেরিকা বলল যে না, এটা হিউম্যান রাইটস ভায়োলেশন ইত্যাদি ইত্যাদি, সেই কারণে আমরা টাকাটা ছাড়ছি না। সুতরাং আমেরিকা কিন্তু সব জায়গায় কিন্তু একটা মানে একটা খুঁত বের করে তারা সব কিছুকে ভণ্ডুল করে দেওয়া বা তাদের যে সমস্ত শর্ত তারা মেনে চলবে বলে ওয়াদাবদ্ধ ছিল সেগুলো করেনি। সুতরাং এই টাকা পয়সার ব্যাপারটা এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সাইড অ্যাগ্রিমেন্ট হচ্ছে আমেরিকার সাথে না, অথবা আমেরিকার সাথে বলাটা ঠিক না। আমেরিকাই কিন্তু হচ্ছে টাকা দিচ্ছে, কিন্তু সেটা যাচ্ছে তৃতীয় দেশের মাধ্যমে, যেমন ইউনাইটেড আরব এমিরেট, যেমন কাটার, যেমন বাহরাইন বা আরও অন্যান্য দেশ। সুতরাং তারা বলছে যে আমাদের ব্যাংকে এগুলো ছিল, আমরা এখন সেটা মানে ধীরে ধীরে আমরা সেটা পরিশোধ করার চেষ্টা করছি ইরানের সাথে। সুতরাং একটা চলছে, এবং এই যে সাইড এগ্রিমেন্টগুলো হচ্ছে এর শেষ পরিণতি তাহলে কি? এটা কি এমনই একটা পরিবেশ সৃষ্টি করবে যেখানে একটা অল্টারনেটিভ একটা সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট এই দেশগুলো আমেরিকাকে বাদ দিয়ে করবে? সেটার সম্ভাবনা আছে কিন্তু, এবং তার আলামতও কিছু আমরা কিন্তু পাচ্ছি। সেই জন্য কিন্তু বলা হচ্ছে যে ইরান যদি এই চুক্তি আমেরিকার সঙ্গে সে চুক্তিতে উপনীত হতে পারে, কোনো বিষয়ে সমঝোতা উপনীত হতে পারে, তাহলে ইরান অনেক বড় শক্তি হিসাবে আত্মপ্রকাশ করবে, যেটা সে 28 ফেব্রুয়ারির আগে ছিল তার চেয়ে অনেক বড় শক্তি হয়ে যাবে সে চুক্তির পর থেকে। এক্স্যাক্টলি, এটার সম্ভাবনাই সবচেয়ে বেশি। এই কারণে যে আপনি লক্ষ্য করে দেখেন যে সমস্ত আমেরিকান বেসগুলো ছিল, ঘাঁটিগুলো, সেগুলো তো এখন আমেরিকার ফিরে আসার কোনো সম্ভাবনা আমি দেখি না। আর যদি ফিরেও আসে তাহলে যে মাত্রায় ছিল সেই মাত্রায় সেটা থাকবে না। সুতরাং সেখানে কিন্তু ইরানের কিন্তু একটা বড় একটা বিজয় কিন্তু, যে আমেরিকান প্রেজেন্সগুলো, এবং বিশেষ করে এখানে সহায়তা করেছে কিন্তু সৌদি আরব কিছুটা, যখন তারা বলল যে তাদের ঘাঁটি থেকে তাদেরকে নিরাপত্তা দিতে পারেনি আমেরিকাকেও না, এমনকি যে দেশে ঘাঁটি ছিল সেই দেশকেও না। সুতরাং সেখানে একটা অল্টারনেটিভ একটা অ্যারেঞ্জমেন্ট। এখন একটা লক্ষ্য করার বিষয় যে চীন এবং রাশিয়ার এখানে তারা কি ভূমিকা, বা একটা অল্টারনেটিভ যে একটা নিরাপত্তা স্ট্রাকচার ডেভেলপ করার ক্ষেত্রে তারা কিন্তু এখন এগিয়ে আসছে। কিন্তু এখনও এটা অত পরিষ্কার না, কিন্তু তারা বলছে যে গালফ দেশগুলোকে নিয়ে বসতে হবে এবং তারা তাদের সমাধানটা 2 স্তরে করতে পারে। একটা হচ্ছে প্রত্যক্ষভাবে যে সমস্ত গালফ স্টেটগুলো ওখানে আছে তাদের সাথে,
আর বৃহৎ আকারে সেখানে অন্তর্ভুক্ত হবে টার্কি, সেখানে অন্তর্ভুক্ত হবে মিশর, সেখানে অন্তর্ভুক্ত হবে পাকিস্তান, সেখানে অন্তর্ভুক্ত হবে আরও আশেপাশের যে দেশগুলো, অর্থাৎ হোল মিডল ইস্টটাকে নিয়ে একটা নতুন করে একটা নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা, যেটার ভেতরে অবদান থাকবে প্রত্যেকটা দেশের, এবং সেখানে আমেরিকা এসে যে ওটাকে নিয়ন্ত্রণ করবে সেই রকমের পরিস্থিতি আমার মনে হচ্ছে যে সেটা ফুরিয়ে গেছে। তাহলে কি এই পর্যায়ে মানে যে আপনি বলছিলেন চুক্তির অংশ হিসেবে একটা বড় অংশ থাকছে হচ্ছে যে লেবানন কি শেষ পর্যন্ত এই সমঝোতা স্মারক সই হলে, যেটাকে এমওইউ বলা হচ্ছে, সেটা সই হলে লেবানন কি আসলে রক্ষা পাবে? লেবাননকে কি ইসরায়েল ছেড়ে দেবে? এটা আসলে খুব জটিল প্রশ্ন, এবং এটার একেবারে সরাসরি উত্তর দেওয়াটাও কঠিন, এই কারণে যে হিজবুল্লাহর যে পার্লামেন্টারি মেম্বার, সেখানে তো 12 কি 14 জন হিজবুল্লাহ সমর্থক মেম্বার আছে, পার্লামেন্ট মেম্বার লেবাননে। তাদের ভেতরে একজন বলেছেন যে আমরা এই চুক্তিকে স্বাগত জানাই। তারা এটা চুক্তিকে স্বাগত জানায়, এবং এই চুক্তির স্বাক্ষর হওয়ার পর শুক্রবারে যখন স্বাক্ষর হবে, তারপর লেবাননের নিরাপত্তা অনেক বেশি মানে শক্তিশালী হবে, এবং সেই সম্ভাবনাটা সৃষ্টি করেছে এই এমওইউ। এখন লেবাননের ব্যাপারটা হচ্ছে যে ইসরায়েল কিন্তু মানে সে কখনোই চায় না যে লেবানন ইস্যুটাকে আমেরিকা এবং ইরানের একটা ব্যাপার হোক। সেখানে ইসরায়েলেরও একটা পার্টিসিপেশন প্রয়োজন, যেটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প করেনি। একেবারে কমপ্লিটলি ইসরায়েলকে কিন্তু বাদ দেওয়া হয়েছে। আমি একটা খবর আজকে পেলাম, সেটা হচ্ছে যে এই জেসিপিওএ যেটা 2015 সালে সাইন করার পরে, ইউরোপের একটা দেশে তো সাইন হলো, এটা জেনেভাতে সম্ভবত, সাইন করার পরে আমেরিকার যে প্রতিনিধি যিনি সাইন করেছিলেন, তিনি কিন্তু সোজাসুজি ওয়াশিংটনে বা আমেরিকায় ফিরে যাননি। তিনি প্রথম স্টপেজ হয়েছে তার ইসরায়েলে, তেল আবিবে, এবং তেল আবিবে সে প্রথমে ব্রিফ করেছে যে এইটাই হচ্ছে জেসিপিওএ, এবং ব্রিফ করার পরে ইসরায়েলকে কনভিন্স করেছে, বা ইসরায়েলও কনভিন্সড হয়েছে যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এই চুক্তিটা ভালো, এবং ইত্যাদি ইত্যাদি। তারপরে সে ফিরে গেছে ওয়াশিংটনে, যে সেখানে ব্রিফ করেছে প্রেসিডেন্টকে। সুতরাং দেখেন, এখন সেই অবস্থাটা কিন্তু নেই। এখন ইসরায়েলকে ব্রিফ করার প্রশ্নই শুধু না, তাকে কমপ্লিটলি আইসোলেটেড রেখে এই লেবানন নিয়ে একটা ডিল করছে ইরানের সাথে আমেরিকা। এটা অকল্পনীয় ব্যাপার একটা। এখন আমেরিকা পড়ে গেছে একটা সাংঘাতিক একটা ধাঁধার ভেতরে, এই কারণে যে ইরান বলছে, আজকেও ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছে যে লেবাননে যদি কোনো রকমের এই চুক্তি বরখেলাপ করা হয় বা ভঙ্গ করা হয়, তাহলে কিন্তু ইরান কিন্তু ছেড়ে কথা বলবে না। সুতরাং এটা মানে লেবানন হয়ে গেছে কি এখন ইরানেরই একটা বড় একটা পার্ট হয়ে গেছে। সুতরাং সার্বভৌমত্ব বা ইরানের যে ডিফেন্স এবং সার্বভৌমত্ব, সেটা টাইড হাব হয়ে গেছে এই লেবাননের সাথে। সুতরাং এখন মুশকিলে পড়ে গেছে ইসরায়েল, ঠিক যেভাবে মুশকিলে পড়েছে আমেরিকা। এখন ইসরায়েল যদি লেবাননকে আক্রমণ করে, তাহলে আমেরিকার ঘাড়ে সমস্ত দোষ চাপবে যে হ্যাঁ তুমি যে চুক্তি স্বাক্ষর করলে সেটা তো মানে যেই হোক না কেন এটা ভঙ্গ হয়েছে, সুতরাং এই ভঙ্গের দায় দায়িত্ব তোমাকে নিতে হবে। আবার অন্য দিক থেকে ইসরায়েল ভঙ্গ করার জন্য প্রস্তুত আছে। সুতরাং আমেরিকার দায়িত্ব পড়েছে যে ইসরায়েলকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় বা কন্ট্রোল করা যায়, সে যেন এটা মানে আক্রমণ ভবিষ্যতে না করে। এখন আবার ইসরায়েলের সমস্যা হচ্ছে, সে যদি আক্রমণ করে, সে কিন্তু জানে আগে যেভাবে সে পার পেয়ে গেছে, সে কিন্তু জানে যে ইরান কিন্তু আক্রমণ করবে তাকে। সুতরাং মানে এমন একটা পাশে থাকবে কিনা তখন, এবং আমেরিকা পাশে থাকবে কিনা সেটাও একটা সন্দেহ। আমার কেন জানি মনে হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এখন বিশেষ করে তার যে সমস্ত লেটেস্ট বা সর্বশেষ যে সমস্ত কথোপকথন বা ডায়ালগ হয়েছে নেতানিয়াহুর সাথে, সেখানে কিন্তু নেতানিয়াহুকে সাংঘাতিকভাবে মানে নাস্তানাবুদ করেছে, ভর্ৎসনা করেছে, ইয়ে করেছে। সুতরাং একটা ট্রেন্ড দেখা যাচ্ছে আমেরিকার এই পলিসির ভেতরে, যেখানে ডোনাল্ড ট্রাম্প কিন্তু ওই লবি থেকে বা ওই শক্তির
থেকে সাহায্য নিচ্ছে, যে শক্তি অন্তত র্যাশনালি চিন্তা করে, অন্তত বাস্তব অবস্থাটাকে বিবেচনায় নিয়ে সে চিন্তা করছে যে ঠিক এইভাবেই করা উচিত। সুতরাং এটা এমন একটা সিচুয়েশনের ভেতরে পড়ে গেছে ইসরায়েল এবং আমেরিকা, যেখানে ইরান কিন্তু খুব ঠান্ডা মাথায় কিন্তু এখন অবজার্ভ করতে পারবে যে কি হচ্ছে না হচ্ছে, এবং আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে যে সংঘর্ষটা বা দ্বন্দ্বটা সেটা যেন আরও উস্কে যায়, সেটাই সে চেষ্টা করবে। তো এই এই সেটা তো চেষ্টা করবে নিশ্চয়ই, কিন্তু এই মুহূর্তে আমরা যেটা দেখছি যে এই চুক্তি বা সমঝোতা স্মারকের কথা যখনই উঠেছে তখন তো কিন্তু ইসরায়েল জুড়ে একটা কান্নাকাটির রোল পড়ে গেছে, এবং শুধু কান্নাকাটি না, সেখানে এক ধরনের বিষোদ্গার, এবং আমেরিকার প্রেসিডেন্ট থেকে শুরু করে যে কোনো স্তরের নেতা নেত্রীকে কিন্তু তীব্র ভাষায় আক্রমণ করা হচ্ছে। এমনকি ট্রাম্পের যিনি জামাতা জারেড কুশনার, যিনি নিজেও একজন ধর্মীয়ভাবে ইহুদি, এবং স্টিভ উইটকফ, যিনি তাদের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত, এদেরকেও কিন্তু বলা যাচ্ছে তাই ভাষায় এই ইসরায়েলিরা, এবং ইসরায়েলের যদি হারেজ, জেরুজালেম পোস্ট এবং অন্যান্য ইসরায়েলি পত্রিকাগুলো যদি খেয়াল করা হয় তাহলে বোঝা যাবে যে কি কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করছে। একমাত্র আপনার শুধু ট্রাম্পের ক্ষেত্রে তারা এখনো পর্যন্ত একটুখানি কেউ নমনীয় আছে, যে ট্রাম্পকে ভুল বোঝানো হয়েছে বা ট্রাম্প এটা করে আগামী দিনে তার ফল ভোগ করতে হবে, তিনি ভুল করতে চলেছেন। তো এইরকম যদি পরিস্থিতিতে আসলে কি আমেরিকার পক্ষে চুক্তি করা সম্ভব, যেখানে একটা তীব্র শক্তিশালী ইহুদি লবি আছে, ইসরায়েলের মতো দেশের একটা তীব্র বিরোধিতা, তাদেরকে আপনি শুরুতেই বলছিলেন যে ইসরায়েলকে কোনো মতে এই আস্থায় না নিয়ে এক ধরনের চুক্তি করতে গেল, এইটা কি পরিস্থিতি দাঁড়াবে যে ইসরায়েল একটা, যে সেখানে সে একটা পার্টি। একটা হচ্ছে যে ইসরায়েলে কিন্তু নির্বাচন আসন্ন, সুতরাং নির্বাচনকে কেন্দ্র করে ইসরায়েলে কিন্তু এখন মেরুকরণ হচ্ছে, রাজনৈতিক মেরুকরণ। নেতানিয়াহু বেশ বিপাকেও পড়েছে, এবং নেতানিয়াহু বেশ বিপাকে পড়েছে এবং তার পপুলারিটিটা কমে আসছে। সুতরাং ইসরায়েলের যে অপোজিশন লিডার, তারা কিন্তু এটাকে এমনভাবে ফ্যান আপ করছে, এই ইস্যুটাকে, বিশেষ করে লেবানন ইস্যুটাকে নিয়ে এমনভাবে ফ্যান আপ করছে যে এটা তাদের একটা মরা বাঁচার একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। দ্বিতীয় হচ্ছে যে এটা তো অত্যন্ত পরিষ্কার যে এই চুক্তিটা স্বাক্ষর হলে ইসরায়েল যে সমস্ত উদ্দেশ্য নিয়ে আমেরিকাকে প্রলুব্ধ করেছিল এই আক্রমণে যেতে, তার একটাও তো এখানে বাস্তবায়ন হয়নি। যেমন ধরেন, যতটুকু না নিউক্লিয়ার ইস্যু নিয়ে ইসরায়েল বিব্রত ছিল বা উদ্বিগ্ন ছিল, তার থেকে অনেক বেশি উদ্বিগ্ন ছিল তার ক্ষেপণাস্ত্র নিয়ে। এবং ক্ষেপণাস্ত্র নিয়ে যে তার উদ্বেগের কারণ ছিল সেটা তো ইরান প্রমাণ করেই দিল। আক্রমণ করে ইসরায়েলের এই ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দুটো দিয়েই মোটামুটি ঘায়েল করে ফেললো ইসরায়েল এবং আমেরিকা দুপক্ষকেই সে ঘায়েল করলো। সুতরাং অথচ এই ক্ষেপণাস্ত্র ইস্যুটা কোনো জায়গায় স্থান পেল না এই এমওইউ এর ভেতরে, ক্ষেপণাস্ত্র নিয়ে কোনো কথা না। তারপরেও দেখেন যে পারমাণবিক যে বিষয়টা নিয়ে আলোচনার কথা, সেই পারমাণবিক বিষয়টাও কিন্তু অনেক দ্বিতীয় ধাপে আসবে, প্রথম ধাপে নেই, পরবর্তীতে আসবে। এটা হচ্ছে দ্বিতীয়। তৃতীয় হচ্ছে যে এই পারমাণবিক যে বিষয়টা, সেটা তো ইরান অনেকবারই বলেছে যে আমাদের ধর্মীয় নীতি হচ্ছে যে আমরা কোনো পারমাণবিক অস্ত্র রাখবো না। সুতরাং ইরানের দিক থেকে যদি আমি চিন্তা করি তাহলে কিন্তু ইরানের লুজ করছে না কিছু, কারণ তারা এটাতেই কিন্তু স্টিক ছিল যে আমাদের তো প্রশ্ন নেই, না বলেছে সবসময় যে আমরা পারমাণবিক অস্ত্র আমাদের প্রয়োজন নেই, এটা আমাদের ধর্মীয় বাধা আছে। এটা হচ্ছে এক, সেটাও কিন্তু ইসরায়েলের বিপক্ষে গেছে আর কি। আর একটা হচ্ছে যে হরমুজ প্রণালী, এই যুদ্ধ বাধার আগে হরমুজ প্রণালী যেভাবে ছিল সেটা তো একটা মুক্ত অঙ্গন ছিল, মুক্ত, এটা দিয়ে জাহাজ পাস করছে, এটা দিয়ে সব কিছু চলছে, কোনো বাধা বিপত্তি নেই, টোলের প্রশ্ন নেই, কোন জাহাজ যাবে কি না যাবে না সেটারও ব্যাপার নয়। অথচ এই যুদ্ধ কিন্তু এমন একটা পরিস্থিতি সৃষ্টি করলো যেখানে ইরান আরও শক্তিশালী পজিশন নিয়ে
এটাকে সে আন্তর্জাতিক জলপথ থেকে ইরানের জলপথ বা নিজস্ব জলপথে। ওমানের জলপথ হিসেবে তো মানে গ্রহণ করে নিতে বাধ্য করলো আমেরিকাকে। সুতরাং এটা একটা সাংঘাতিক বিজয়। এরকম মানে স্ট্র্যাটেজিক যে ডিফিট বলতে যেটা বোঝায়, আমেরিকার ক্ষেত্রে প্রযোজ্য, ইসরায়েলের ক্ষেত্রে প্রযোজ্য, এইরকম ডিফিট তারা কখনোই মানে সম্মুখীন হয়নি আগে। তো এই যে সম্মুখীন মানে এই জায়গায় এক হচ্ছে ইসরায়েলের নিজস্ব রাজনীতি, আপনি যেটা বললেন কয়েকদিন বাদে সেখানে নির্বাচন, তারপরে এই ধরনের পরাজয় মুখোমুখি নিয়ে আবার ভবিষ্যতে রাজনৈতিকভাবে যদি নেতানিয়াহু পরাজিত হন, তাহলে বলা হচ্ছে যে তাকে অবশ্যই জেলে যেতে হবে, কারণ তার বিরুদ্ধে যে দুর্নীতির মামলাগুলো চলছে প্রত্যেকটার প্রমাণ আছে। তাহলে এই অবস্থায় কি নেতানিয়াহু এই ধরনের সমঝোতা স্মারকে সই করার দিকে আমেরিকার ইয়েকে আরো বাগড়া দেওয়ার চেষ্টা করবেন না? অবশ্যই করবে, সেটাই হচ্ছে শঙ্কা। নেতানিয়াহুর ব্যাপারটা হচ্ছে সে তো আজকে কিন্তু আপনি ওই যে এক্সিওসের কথা বলেন, এক্সিওসের কিন্তু লিড স্টোরি এইটা যে ট্রাম্প ভুল করতে যাচ্ছে, এক্স্যাক্টলি। আর এক্সিওস হচ্ছে তো ইসরায়েলি লবিরই একটা পত্রিকা। যাই হোক, এখন নেতানিয়াহু তো দীর্ঘ সময় ধরে তো ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে, এবং শুধু প্রধানমন্ত্রী না, মানে যোগ্য প্রধানমন্ত্রী হিসেবে আমি যদি ইসরায়েলের পক্ষ থেকে বলি, সে কিন্তু আমেরিকাকে কিন্তু যেভাবে হোক না কেন তার ম্যানেজ করে ব্যক্তিত্ব দিয়ে তার পক্ষে অনেক সহজ, তাই না, সহজ হয়েছে। এবং আমেরিকায় মানে ইসরায়েলের যে অ্যাকসেপ্টেবল গ্রহণযোগ্যতা, সেটা কিন্তু নেতানিয়াহু তৈরি করে দিয়েছে। আমেরিকা প্রেসিডেন্টের কাছে বিবি বলতে কিন্তু বেশ জনপ্রিয়, পাগল তারা যে বিবি বলে। এখন নেতানিয়াহু যদি এই রাজনৈতিক অঙ্গন থেকে বিদায় নেন, তাহলে দ্বিতীয় যে ব্যক্তিটি আসবেন সেই গ্রহণযোগ্যতা কি তার আমেরিকার কাছে থাকবে, বিশেষ করে আমেরিকার রাজনৈতিক এলিটদের ভেতরে? আমার মনে হয় ইমিডিয়েটলি হবে না, 5-6 বছর বা 7 বছর লাগবে ওটা ডেভেলপ করতে। আমি বলছি না যে সেটা ডেভেলপ করা সম্ভব না, কিন্তু আমি বলছি যে এই যে ইন্টারিম পিরিয়ড, যে 5-6 বছরে তার ভাবমূর্তিটাকে সেখানে তৈরি করে বিভিন্ন লবির সাথে আমেরিকা কি নতুন মুখ নিয়ে আসতে পারে। তো এইটা একটা বিরাট একটা বাধা ইসরায়েলের জন্য। সুতরাং ইসরায়েল কিন্তু এদিক থেকেও পলিটিক্যালি কিন্তু একটা সমস্যায় পড়ে আছে। আর একটা হচ্ছে যে 1948 সাল থেকে এই পর্যন্ত ইসরায়েলের যে ইতিহাস, 70-80 বছরের যে ইতিহাস, এই ইতিহাসে ইসরায়েলের জনগণকে এমনভাবে মানে তৈরি করা হয়েছে, যেখানে আপনি কল্পনা করতে পারেন যে 96% অফ ইসরায়েলের পপুলেশন বলে যে প্যালেস্টাইনের দেখলে গুলি করাটা হচ্ছে আমাদের নৈতিক দায়িত্ব, ধর্মীয় দায়িত্ব। হোল সমাজটাকে এমনভাবে বিষাক্ত করা হয়েছে, একটা যুদ্ধবাজ সোসাইটি, কন্টিনিউয়াস যুদ্ধের জন্য একটা জাতিকে প্রস্তুত রাখা, এবং সেটাই তার অস্তিত্বের একমাত্র সম্বল। এইভাবে যে জাতিকে প্রস্তুত করা হয়, সেখানে তো যে কোনো মানে বিচ্যুতি বা যে কোনো ডিভিয়েশন, এই যে চুক্তিটা, এটাও একটা, তারা তো বিশাল একটা ডিভিয়েশন হিসেবে মনে করছে যে আমেরিকা আজকে আমাদের সাথে নেই, আমেরিকা আমাদেরকে বিট্রে করছে, আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প আমাদেরকে বিট্রে করছে, তাহলে আমরা দেখে নিব। কিন্তু দেখে নিতে তো পারবে না। তাদের মানে একলা ইসরায়েলের পক্ষে কখনোই সম্ভব না যে মানে ইরানের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের উপরে তার মাতব্বাড়ি চালিয়ে যাওয়া। সুতরাং মানে এখন আমেরিকায় রাজনৈতিক পরিবর্তন হবে কি না, সেটা নির্ভর করছে এই মানে মিড টার্ম ইলেকশনের সময়, নভেম্বরে যে ইলেকশনটা হচ্ছে, সেখানে যদি ডেমোক্র্যাটসরা যদি সংখ্যাগরিষ্ঠতা লাভ করে এবং সেটা বিপুল আকারে, তাহলে ডোনাল্ড ট্রাম্পের খবর আছে। আর আরেকটা জিনিস মনে রাখা দরকার, যে জেসিপিও যখন হলো, সেটা কে করলো? সেটা করলো ডেমোক্র্যাট পার্টির থেকে মানে প্রেসিডেন্ট বারাক ওবামা। তখন কিন্তু রিপাবলিকানসরা সাংঘাতিকভাবে উঠে পড়ে লেগেছিল তার বিরুদ্ধে। এবং জেসিপিওর কত পৃষ্ঠার? 153 পৃষ্ঠার একটা ডকুমেন্ট জেসিপিও। এবং জেসিপিও যেদিন পাবলিশ হলো, তার পরের দিনই সমস্ত সমালোচনা শুরু হলো। অর্থাৎ 153 পৃষ্ঠা পাঠ করে তারা যে সমালোচনা করবে সেটাও না, কিন্তু এটা একটা পলিটিক্যাল দৃষ্টিকোণ থেকে তারা করেছে, এবং এক্স্যাক্টলি ডেমোক্র্যাটরা সেটা করছে ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে, তাই না? সুতরাং এই পরিস্থিতিতে
মানে আমেরিকা কি, মানে আমেরিকা যে বিপদে পড়েছে সেখান থেকে তারা উদ্ধার পাবে কিভাবে, এটা আসলে কঠিন বলা। ধন্যবাদ অধ্যাপক খান। প্রিয় দর্শক, চর্চা ডিকোডে এখন এ পর্যন্তই। দেখা হবে পরের পর্বে।